জি 24 ঘন্টায় 5টা 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই ফুল ফর্মে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। বছর শুরুতে আবারও চর্চা বাড়িয়েছেন, ফের রাষ্ট্রপতি শাসনের জিগির তুলেছেন দিলীপ ঘোষ। পাল্টা তো অবশ্য তৃণমূলও দেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, যেভাবে শুভেন্দু দিলীপরা আবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন, তাতে পয়লা বৈশাখেই রাজনৈতিক মহলে ভোটের আগে ভোটের হাওয়া যেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, পুলিশকে নিচে নামান, পুলিশকে অ্যাক্টিভ করুন, র্যাব নামান, লাঠি চালান, গুলি চালান, কাঁদানে গ্যাস চালান, এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো, আপনি গদি ছেড়ে নেমে যান, কেন্দ্র সরকার সামলাবে। হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। যে রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে শয়ে গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। 355 356ই দরকার হবে। রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে ক্যানিং বা বাসন্তী, মিনাখা, হাড়োয়া, এখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম, সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। গত কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের গলায় রাষ্ট্রপতি শাসনের জিগির। বছর পয়লায় আবারও একই জিগির দিলীপ ঘোষের। ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া। রাষ্ট্রপতি শাসন হবে কিনা তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন, যদি প্রয়োজন হয় করবেন, এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে, এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন। পাল্টা তোপ জোড়াফুল শিবিরের তরফে। রাষ্ট্রপতি শাসন কিভাবে হয় সেটাই জানার নেই, এটা ইলেক্টেড সরকার। ওইসব বলে দিলীপবাবুর দিলীপবাবুর কথার তো কোনো মানে হয় না। আর দিলীপবাবু যেভাবে মহিলাদের অসম্মান করেছেন, তারপরে ক্ষমাও চাননি, দিলীপবাবুর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এর আগে রামনবমীর শুরুতেও একই দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সপ্তাহ চারেক আগে বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভের পরেও একই দাবি ছিল। 2021-এর ভোটের আগেও একই দাবি ছিল। বিশ্লেষকরা বলছেন, বহু ব্যবহারে এই অস্ত্র এখন ভোঁতা। কারণ রাষ্ট্রপতি শাসনের জিগির তুলে শুধু বিজেপি কেন, অন্যান্য রাজ্যেও কোনো রাজনৈতিক দলই ভোটে বিশাল ডিভিডেন্ড তুলতে পেরেছে তার নজির খুব একটা নেই। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট 5 বার জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন, তবে তা শেষবার হয়েছে 40 বছর আগে। গত 4 দশকে রাষ্ট্রপতি শাসন কাকে বলে তা বাংলার মানুষ জানে না। তাই এই অস্ত্র আদৌ কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন আছে। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন, পুজোর আগে কাশফুল, পেঁজা তুলোর মেঘ, নতুন জামার গন্ধে যে পুজোর গন্ধ আসে, রাষ্ট্রপতি শাসনের দাবিতে তেমনি ভোটের গন্ধ পায় রাজনৈতিক মহল। স্পষ্ট হয়, ভোট আসছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে যে দুজন রয়েছে একটু আলাপ করে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের ভাস্কর সিংহ রায়। তবে আমি শুরুতে যাব বিজেপির দীপঙ্কর সরকারের কাছে। দীপঙ্করটা, যেরকম আমরা বলছিলাম যে রাষ্ট্রপতির শাসন আসলেই, দাবি উঠলেই মনে হয় কিরম একটা ভোট আসছে ব্যাপার, সেই 2021 সালেও আমরা একই দাবি শুনেছি। কিন্তু এই যে দিলীপ ঘোষ বলছিলেন রাজনৈতিক লাভের কথা, এই রাষ্ট্রপতি শাসনের বিষয়টাকে বারবার সামনে এনে আদৌ কি রাজনৈতিক লাভ কিছু হয়? দেখুন, রাজনৈতিক লাভের বিষয়টা সবসময় যে রাজনীতিবিদরা চিন্তা করেন তা নয়। এবং আমরা ভারতীয় জনতা পার্টি যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তারা কোনো সময় রাজনীতির বিষয়টাতে ভাবে তারা রাজনীতি করেন না। কারণ ভারতীয় জনতা পার্টি সর্বপ্রথম রাজনীতিতে তারা যে বিষয়টা ভাবে সেটা নেশন ফার্স্ট। এবং নেশন ফার্স্টের দিক থেকে দেখতে গিয়ে আজকের দিনে 356-এর প্রাসঙ্গিকতা আছে কিনা, পশ্চিমবঙ্গে যারা আজকে টিভি চ্যানেলটা আপনার সামনে বসে এখন দেখছেন, তারা কিন্তু সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলার বুকে বাংলার বাঙালিরা, বাংলার সনাতনীরা আজকে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। কেন হয়েছে? এই বাংলায় একটা জেলা কি, তারা কি পশ্চিমবঙ্গ থেকে আলাদা? এই বাংলার কেন আজকে বিভিন্ন আজকে
যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বাংলার একজন সাংসদ যেখান থেকে নির্বাচিত হচ্ছে, সেই বহরমপুরের সাংসদ, তৃণমূলের সাংসদ, যিনি কিনা বহিরাগত হন না, যিনি বসে আছেন আজকে বাইরে বসে আছেন, গুজরাটে বসে আছেন, তিনি বহিরাগত নন, তিনি নাকি বাঙালি, তিনি নাকি বাংলার কথা বলেন। সেই সাংসদ বলে বলে চা খাচ্ছে না, বলছেন খুব ভালো অবস্থাতে আছি, অথচ তার সংসদীয় এলাকায় সনাতনীরা একটা জেলা ছেড়ে অন্য জেলা, আজকে মালদায় এসে তাদের ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে, স্কুলে থাকতে হচ্ছে, 6 দিনের বাচ্চাকে নিয়ে স্কুলে থাকতে হচ্ছে। সেই বাচ্চার এক কাপড়ে মহিলারা চলে এসছে, তারা কান্নাকাটি করছেন, বলছে শাখা সিঁদুর খুলে দাও, শাখা সিঁদুর খুলে ফেলে মুসলমান হয়ে যাও, তাহলে তোমাদের এই এলাকা থেকে যেতে হবে না। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো বানানো গল্প না, সত্যি ঘটনা। এবং আজকে জানেন যে 2জন সনাতনী হত্যা হয়েছে, তারা সিপিএম আজকে চুপ করে আছে। সিপিএম আর তৃণমূল একই দোষর, তারা সিপিএম এর সমর্থক, কিন্তু সেই গোবিন্দচন্দ্র দাস এবং তার পুত্রকে বাড়িতে ঢুকে হত্যা করেছে। যাদেরকে হত্যা করেছে তাদেরকে 2জনকে গ্রেপ্তার করেছে। আজকে আমাদের সুপ্রীম সরকার দক্ষিণবঙ্গের ডিআইজি তিনি নিজে বলেছেন, কিন্তু কথায় 2জন লোকে তো এই কাজটা করেনি। গণপিটুনিতে তার বাড়ি লুট হয়েছে, তার সম্পদ নিয়ে গেছে, তাকে খুন করেছে। ফলে এই যে পরিস্থিতি, অরাজকতাময় পরিস্থিতি বাংলায় একটা, এই অরাজকতাময় পরিস্থিতি থেকে বাংলাকে সঠিক নির্বাচন করতে গেলে এই পুলিশের দ্বারা সম্ভব নয়। কেন এই পুলিশ একদিকে, এই পুলিশ অতিসক্রিয়তা শিক্ষকদের লাথি মারছে, চাকরিহারা শিক্ষকদের লাথি মারছে, আবার একদিকে এই পুলিশ কিন্তু টেবিলের তলায় লুকিয়ে আছে, চার দোকানে লুকিয়ে আছে, শাটার নেমে লুকিয়ে আছে, কারণ এরা সঠিকভাবে প্রশাসন পরিচালনা করতে পারছে। আমি আসবো দীপঙ্কর দা আপনার কাছে, আমি একটু ভাস্করদার কাছে আসি। ভাস্কর দা, এই রাষ্ট্রপতি শাসনের দাবি, এই অস্ত্র বহু ব্যবহারে ভোতা বা জীর্ণ কিনা সে আলোচনা তো চলবে, কিন্তু ভাস্কর দা এটাও তো প্রশ্ন, প্রত্যেকবার বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রপতি শাসন তোলার স্পেসটা তৈরি হচ্ছেই বা কেন? রাষ্ট্রপতি শাসন কেন প্রয়োজন বিজেপির এখানে প্রতিনিধি নিজেই বলতে পারলেন না। একটি নির্বাচিত সরকার কখন রাষ্ট্রপতি শাসনের জন্য মানে দরকার হয়, রিপোর্টটা দেয় রাজ্যপাল। আপনি একটা অঞ্চলে একটি অঞ্চলে কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার তো এখন মনে হচ্ছে বিজেপি চাইছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক সারা বাংলায়, এবং তাদের ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপতি শাসন কেন্দ্রের শাসনের মধ্যে বাংলা চলে যাক। এটা একটা উদ্দেশ্য নয় তো? আপনি একটি নির্বাচিত সরকার এবং সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে, প্রশাসন সম্পূর্ণভাবে কাজ করেছে, গ্রেপ্তার হয়েছে, যারা মার্ডার হয়েছে তাদের মূল অভিযুক্ত ধরা পড়েছে, এবং এখানে মানুষের কনফিডেন্স ফিরে আসছে। সেখানে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন। আপনি হিন্দু মুসলমান কেন বলছেন? আপনি কি এটা বলতে পারেন, আপনার কাছে এই খবর আছে যে মুর্শিদাবাদে আক্রান্ত সমস্ত মানুষ একটি বিশেষ সম্প্রদায়ের? এটা আপনি বলতে পারেন কি মুর্শিদাবাদে কি হিন্দু মারা গেছে, মুসলিম কি মারা যায়নি? তাহলে একটি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং এখানে বিজেপির যারা প্রতিনিধি সকলেই দেন, তাহলে কি তারা বলতে চাইছে যে মানুষের জন্য নাকি ধর্মের জন্য? এবং এই যে দলটি, এই দলটি মুসলিমদের উদ্দেশ্যে কটূক্তি, বক্রোক্তি ইত্যাদি বিভিন্ন সময়ে বলেছে তাদের নির্বাচনে তাদের ভোট দরকার নেই। তাহলে একটি নির্দিষ্ট ধর্ম, এখন তারা সনাতনী বলেন, আগে হিন্দু ধর্মের বলতেন, এই সনাতনী বা হিন্দু ধর্ম যেটাই বলুন, তাদের কাছে কি, তারা কি তাদের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত এবং তাদের তরফে কি কোনো দাবি উঠেছে যে আমরা আক্রান্ত? সুতরাং এখানে মানুষ বিশৃঙ্খল পরিস্থিতি, এবং এর সঙ্গে দেখা যাচ্ছে যে বহিঃশত্রু বিএসএফ এর ব্যর্থতাটা উঠে আসছে, যে 50 কিলোমিটার তাদের পরিধি বাড়িয়ে নেওয়ার পরেও বহিঃশত্রু বাংলাদেশ থেকেও মানুষ ঢুকেছেন বলেই এটা প্রাথমিকভাবে তদন্তে জানা যাচ্ছে, এবং শুভেন্দু অধিকারীও সেটা বলেছেন। তাহলে একটা বহিঃশত্রুর আক্রমণে যেখানে বিএসএফ এর ব্যর্থতা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, সেখানে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা বা কেন, এটা এই ব্যাপারে বিজেপি কোনো উত্তর নেই। দেখুন, একটি নির্বাচিত সরকার পঞ্চায়েত স্তর থেকে, এমএলএ স্তর থেকে, এমপি স্তর থেকে বিপুল পরিমাণ ভোটে বারবার ধরে বিজয়ী হচ্ছে, এবং মানুষের যে আশা ভরসা সেটা তৈরি করছে। এরকম পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের কোনো রকম ভাবেই রাষ্ট্রপতি শাসনের জন্য কোন রকম কথা বলতে পারবেন না, রাজ্যপাল রিপোর্ট দিতে পারবেন না। রাষ্ট্রপতি শাসন হলে আমরা ভোটে ভালো ফল করব, এটা একটা বলছে, যাতে যারা তাদের নিজেদের ব্যর্থতা যাদের দলের নিজেদের কমিটি, বুথ কমিটি তৈরি করতে পারে না বলে ভর্ষিত হয় তার দলের উচ্চ নেতৃত্বের কাছ থেকে, সেই রকম একটি ভঙ্গুর ভগ্নপ্রায় দিশাহীন দল, সেই দিশাহীন দল বাংলায় আরো দিশাহীন অবস্থায়, সেই জায়গাতে তারা একটা
মানে হঠাৎ করে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে তারা কিছুটা বাজারে হাওয়া গরম করতে চাইছে। আমি দীপঙ্করদার কাছে যাবো। দীপঙ্করদা, এই যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোমরা তুলছো, আমি 2021 সালের বাদ দিই, গত বিধানসভা ভোটের কথা বাদ দিই, লোকসভা ভোটের আগেও হয়েছিল, আমি যদি গত কয়েক মাস দেখি বারবার রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে এই মুর্শিদাবাদ ইস্যুর বেশ কিছু আগে থেকেই। রাজ্যপালের তরফে কোনো রকম কোনো প্রস্তাবনা যাচ্ছে না, আগের রাজ্যপালের তরফেও কোনো প্রস্তাবনা যায়নি। এ তো রাজ্যপালকেও তো তাহলে দায় নিতে হয় যে তিনি কেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন না, যদি সেরকম পরিস্থিতি হয়ে থাকে, তোমাদের কথা যদি তর্কের খাতিরে ধরেও নি। দেখুন, আপনার কথা আমি যেটা বলছি যে পরিস্থিতি কোন দিকে গেছে, আজকে তৃণমূল তারা কিছু দেখতে পাচ্ছে না। আপনার চ্যানেলে এই খবরের সাথে সাথে যে ভিডিওটা দেখানো হচ্ছে, যে বাড়ির অবস্থাটা দেখানো, যে আর্কাইভে আপনাদের যে ছবিটা চলছে, সেটা কোথাকার ছবি? আসলে এই যারা তৃণমূল না, তারা ঠোসা পড়ে রেখেছে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি দীপঙ্করদা, তর্কের খাতিরে তৃণমূল ঠোসা পড়ে রয়েছে, আপনাদের তো চোখ খোলা রয়েছে। তর্কের খাতিরে নয়, বাস্তবে আজকে হিন্দুদের পরে হিন্দু যে সনাতনীতা, এটা ভাস্করবাবু পড়াশোনা করেনি তো, জানবেন না এটা ভাস্করবাবু জানেন ঠিকই, কিন্তু স্বীকার করলে তো দল কাছে বর্ষিত হবেন। তাই কেন আজকের দিনে চাইছে? আজকের দিনে চাইছে নয়, পরিস্থিতি সেই জায়গা নিয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি, আমরা বারবার একটা কথা বলছি যে আজকে পরিস্থিতি সেরকম নয়, তাহলে রাষ্ট্রপতি শাসন চাইছেন কেন? পরিস্থিতি যে কাজে জানতে পারছেন না, এই বাংলায় হিন্দুরা উদ্বাস্তু হয়ে গেছে। আপনার চোখে লজ্জা নেই? আপনার সল্টলেকের বাড়িতে রাখুন না তাদের, আপনার সল্টলেকের বাড়ি থেকে আপনাকে হিন্দু মুসলমানরা মানুষ হিসেবে দেখতে পান, আপনারা মানুষ দেখতে পাচ্ছেন বলতে, আপনারা তোলা তোলেন, সল্টলেকে বসবেন হিন্দু দেখতে পাচ্ছেন না, মুসলমান দেখতে পাচ্ছেন। আর যারা আপনাদের মনে স্কুল বাড়িতে নববর্ষ পালন করছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি, নববর্ষ পালন করছে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত বাঙালি, হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছেন মুসলমানরা, মুসলমানদের কাছ থেকে মিষ্টি কিনে খাচ্ছেন হিন্দুরা। আজকের এই নববর্ষটা কিন্তু হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের লোকেদেরই আজকে নববর্ষ। বাংলার মাটি আপনারা চেনেন না, বাংলাকে আপনারা চেনেন না, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে আপনারা যেটা চাইছেন সেটা আপনারা করে ভাস্করদা, এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। আমি দীপঙ্করদার প্রশ্নটা যদি আপনাকে বলি যে এই বাংলায় উদ্বাস্তু হয়ে মানুষকে থাকতে হচ্ছে কেন, ভাস্করদা? আমি আসবো দীপঙ্করদা, আপনার কাছে আসবো। ভাস্করদা, দীপঙ্করদার প্রশ্ন, এই বাংলায় উদ্বাস্তু হয়ে থাকতে হচ্ছে কেন? আমি দায়িত্ব নিয়ে দীপঙ্করদা আসবো, আপনার কাছে আসবো প্লিজ। ভাস্করদাকে উত্তরটা দিতে দিন, আমি আপনার প্রশ্নটাই ভাস্করদাকে করেছি। দীপঙ্করদা, এক মিনিট দুজনের কাছে আসবো। দীপঙ্করদা আসতে, দীপঙ্করদা শোনা যাচ্ছে না। আমি আপনার প্রশ্নটাই ভাস্করদাকে করছি। দীপঙ্করদা আসতে, দীপঙ্করদা আপনার প্রশ্নটাই করছি, আমি ভাস্করদাকে করছি আপনার প্রশ্নটাই, যে বাংলায় মানুষকে উদ্বাস্তু হয়ে থাকতে হচ্ছে কেন। ভাস্করদা, আমি বলি একটু দেখুন, আজ বাংলা দীপঙ্করদা ধৈর্য ধরে শুনতে হবে তো। আমি তো আমার প্রশ্নটা তো আপনি শুনছেন না, আমি আপনার প্রশ্নই তো ভাস্করদাকে করলাম। ভাস্করদাকে উত্তরটা দেওয়ার জায়গা দিন আপনি। বন্ধ করুন, নাহলে শোনা যাবে না। আমি আপনাকে বলছি যে আজকে বাংলা নববর্ষ, আজ বাংলা নববর্ষের দিন আপনি পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম শহর সব জায়গায় যান, সেখানে দেখুন হিন্দু মুসলিম নির্বিশেষে তারা বাংলা নববর্ষ পালন করছে। আপনি হিন্দুদের দোকান থেকে মুসলিমরা জিনিস কিনছেন, তারা মিষ্টি খাচ্ছেন, মিষ্টিমুখ হচ্ছে, হাল খাতা হচ্ছে। এটা 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 হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নমুনা। আপনি নববর্ষের উদযাপন পালনই দেখুন। সুতরাং সেখানে কেউ কিন্তু উদ্বাস্তু বলে নিজেদের মনে করছে না। একটি অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শান্তি ফিরে আসছে, সেই জায়গায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে। শিলিগুড়িতেও এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ভাস্করদা, শিলিগুড়িতেও এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। একটা ইস্যুও যদি হয়, একটা ঘটনাও যদি ঘটে, দায়িত্ব নিতে হবে ভাস্করদা ভাবে। এবং সেটাই বলেছেন আইন শৃঙ্খলা যিনি এডিজি, তিনি বলেছেন পাতাল থেকে হলো তাদেরকে খুঁজে আনবে। এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অন্য রাজ্যের বাসিন্দা, তারা হিন্দি ভাষী, তারা
বিএসএফ আজকে বর্ডার খুলে দিয়েছে বলেও প্রাথমিকভাবে তদন্ত জানা যাচ্ছে যে বাংলাদেশ তাকে লোক ঢুকিয়েছে। আমার বক্তব্য যে বিজেপি এটা পরিকল্পিত করে করছে না তো। না ভাস্কর, নির্দিষ্টভাবে বলুন, হিন্দি ভাষী পাশের রাজ্য থেকে খুলেছে না বাংলাদেশ থেকে খুলেছে, কোনটা? বাংলাদেশের বিএসএফ পাশের রাজ্য থেকে এসছে এবং বাংলাদেশ থেকে এসছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। বিএসএফ পাশের রাজ্য হলে কিন্তু আপনাদের উপরে আবার দায় চলে আসে না। তাহলে বাংলাদেশ থেকে যদি আসে, সেই বিষয়ে শুভেন্দু অধিকারীও বলেছেন, তাহলে শুভেন্দু অধিকারী বিএসএফ কে দোষারোপ না করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কাছে বলুন যে বিএসএফ এর এখানে ভূমিকা আছে কি নেই। আচ্ছা, এই উত্তরটাই দীপঙ্করদার কাছ থেকে উত্তর নিয়ে আজকে জয়প্রকাশ মজুমদারও সরাসরি অভিযোগ করেছেন, বিএসএফ এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। দীপঙ্করদা দেখুন, বিএসএফ এর বিরুদ্ধে কি করেছে বিএসএফ জবাব দিতে পারে, বিএসএফ এর মুখপাত্র হিসেবে আমরা এখানে বসিনি। কিন্তু আমার এই প্রশ্নটা কিন্তু ও কিন্তু উত্তর দিতে পারলো না ভাস্করবাবু আজকে শর্ট লেগে আরাম করে বসে আছেন নিজের বাড়িতে। আর কেন আজকে এই বাংলায় হিন্দুরা তার বাড়ি ছেড়ে এসে 6 দিনের শিশু কেন তাকে উদ্বাস্তু ক্যাম্পে থেকে আজকে খিচুড়ি খেতে, যদি বলছিলেন না হিন্দু মুসলমানের দোকানে মিষ্টি কিনছে, আরে যার মিষ্টি দোকানটা ভেঙে লুট করে নিয়ে গেছে সে কি দোষ করেছে? সে কি বাঙালি? সে কি হিন্দু নয়? তার দোকানে কেন হয়েছে তার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী নিতে হবে না? একটা পরিবারের হলে ওই যে ক্যাম্পে আজকে রয়েছে হাজার হাজার লোকগুলো, তাদের দায়টা কে নেবে? ইনি বলছেন কলকাতায় সম্প্রীতি, মিষ্টি কিনে খাচ্ছেন, উনি বাড়িতে গিয়ে খেতে পারেন, উনি দাওয়াতি ইসলামী নিয়ে দাওয়াতি হয়ে যেতে পারেন, ইসলাম হয়ে যেতে পারেন। কিন্তু ওই যে লোকটা ওই মালদার ক্যাম্পে রয়েছে, ওই শিশুটা, ওই মাটা, ওই বোনটা, ওই দিদিটা যাকে বলছে শাখা সিঁদুর খুলে এসো, তুমি মুসলমান হয়ে যাও, তোমার আর অসুবিধা হবে না। তাহলে ভাবুন কেন তার নিরাপত্তার দায় কে নেবে? আর বারবার বিএসএফ এর পরে দোষ দেয় যে মমতা ব্যানার্জির কাজ। তৃণমূল তো বলবে না যে আমরা খুব ভালো, আমরা ভালো শাসন করছি, আমরা লুঙ্গি বাহিনীকে মাথায় তুলে। আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী এই দলের মন্ত্রী কলকাতায় দাঁড়িয়ে বলেছে বলেনি, আপনি বলুন। আচ্ছা, সঞ্চালককে জিজ্ঞেস আচ্ছা, আমি দুজনের কাছেই একটা প্রশ্ন রাখবো। দীপঙ্কর দা আসবো দীপঙ্কর দা, ভাস্কর দা, আমি দুজনের কাছেই একটা প্রশ্ন রাখবো, শুরুতে ভাস্কর দা, তারপর দীপঙ্কর দা। মোহাম্মদ সেলিমের তরফ থেকে আজকে অভিযোগ জানানো হয়েছে এই সমস্ত বিষয় একটা মিলিজুলি। সিপিএম অভিযোগ করছে যে বিজেপি এবং তৃণমূল বিভিন্ন ইস্যু থেকে নজর ঘোরাতে, যে যার যেখানে শক্তি রয়েছে, যার যেখানে অপেক্ষাকৃত দুর্বল তাদের ওপর এরকম করছে, চাকরিহারাদের ইস্যু থেকে নজর ঘোরাতে। এটা সিপিএম এবং বিজেপির মিলিজুলি চক্রান্তের ফসল। কি বলবেন ভাস্কর দা শুরুতে? প্রথমত বলি যে মুর্শিদাবাদের যে দুজন মানুষ মারা গেছেন তারা জানা গেছে যে সিপিএম এরই নেতা বা কর্মী ছিলেন, তার জন্য মোহাম্মদ সেলিম কোনো স্টেটমেন্ট দিয়েছেন বলে আমি শুনলাম না। দ্বিতীয় হচ্ছে যে এটা তাদের একটা ব্যর্থ মানুষদের একটা হতাশার প্রকাশ। সিপিএম শূন্য হয়ে গেছে, সিপিএম এর নিজস্ব রাজনীতিতে মানুষ ভরসা করছে না, নিজেরাই হয়তো বিশ্বাস করে না। তাদের এখানে বারবার ধরে তৃণমূলকে বিজেপির সঙ্গে এক হয়ে আছে ইত্যাদি ইত্যাদি বলে। আমি বলছি 2021 সালে বিজেপিকে পরাজিত করলো পশ্চিমবঙ্গে যে দলটা, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। সিপিএম এর অস্তিত্বহীন শূন্য হয়ে যাওয়া এবং আইএসএফ এর সঙ্গে কি তারা আছে? আইএসএফ এর সঙ্গে কি তারা আছে না নেই সেই কথাটা পরিষ্কার করুক। 2021 একসঙ্গে ছিল, আইএসএফ এর সঙ্গে যৌথ কোনো আন্দোলনে বা কোনো জায়গায় তাদের দেখা যাচ্ছে না। সিপিএম এর নিঃস্ব হয়ে যাওয়ার মানে উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে তার বক্তব্য, মোহাম্মদ সেলিমের বক্তব্য। আচ্ছা, আমার সময় একদম শেষ, 1 মিনিট সময় আছে। দীপঙ্করদার কাছে আসবো। যদি এই যে মিলিজুলি যে ষড়যন্ত্রের অভিযোগ, তাতে এরকম তো প্রশ্ন দীপঙ্করদার বোধ হয় নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে। আমি ভাস্করদার কাছে এটা বিষয়টা আনবো যে ভাস্করদা, যদি মিলিজুলি চক্রান্তের অভিযোগ এটা হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রপতি শাসন এগুলো সির্ফ ভোটের হাওয়া গরম? আচ্ছা, আপনি একটা কথা বলুন যে বিজেপির সঙ্গে মিলিজুলি করার কারণটা কি হবে? আপনি দেখবেন যে 2021 বলুন 2024 বলুন, বিজেপি যতটা শক্তি দিয়ে পশ্চিমবঙ্গে নিজেদের অস্তিত্ব আরো বেশি দৃঢ় করার চেষ্টা করেছে এবং যতভাবে নিজেদের সিবিআই সহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়েছে, সেখানে তো প্রধান প্রতিপক্ষ তো বিজেপি। সুতরাং তার সঙ্গে মিলিজুলি, এটা তো লোকে পাগলের বক্তব্য নয়। কিন্তু এটাও ঠিক ভাস্কর, আমার সময় একদম শেষ। আমি দীপঙ্করের কাছে প্রশ্ন রাখতে পারলাম নেটওয়ার্কের ইস্যুর জন্য, কিন্তু এটা তো ঠিক যে চাকরিহারাদের ইস্যু কিন্তু এখন অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছে, সেরকম চর্চায় নেই। আগামীকাল তারা যন্তর মন্তরে ধর্নায় বসছেন, সেখানে অবশ্যই আমরা খবর দেখাবো। কিন্তু
দিনের শেষে একটাই কথা, রাষ্ট্রপতির শাসন বা ভোটের হাওয়া গরম যাই হোক, সম্প্রীতিটা রাখতে হবে। একসাথে আমরা ছিলাম, একসাথে আছি, একসাথে থাকব। বাকি যা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু সেটা উদাহরণ এটা হতে পারে না, অন্তত এই বাংলায়। আজ পয়লা বৈশাখে এটাই হোক অঙ্গীকার। বিরোধী ফিরাসির সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।